এ কথা তো আমরা সকলেই জানি যে কথকতা করতে বসে গল্পের বাইরে কথা বলা উচিত নয়, কিন্তু সুধী শ্রোতৃমণ্ডলী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই অধ্যায় শুরু করার আগে একটি বিষয় বলে নেওয়া একান্তই জরুরি। বিষয়টা অতি সামান্য, কিন্তু যারা শুনছেন তাদের জন্য গল্পের আজকের অধ্যায় শুরু হবার আগে আজকের অবতারণার বিশেষত্বটা না জেনে নিলে শুনতে শুনতে বড় খটকা লাগতে পারে। বিষয়টি ছোট কথায় বলে দিই। ব্যাপারটা এরকম যে আজকের গল্প পাঠের শুরুতে, মাঝে এবং শেষে আমরা মাঝে মাঝেই এমন ধরনের গান ব্যবহার করেছি বা এমন যন্ত্রানুষঙ্গ ব্যবহার করেছি যেটা সাধারণ কথকতায় ব্যবহৃত সময়ের তুলনায় একটু দীর্ঘই শুনতে লাগবে, কারণ আজকের অধ্যায়ের জন্য এইটিই আমাদের মনে হয়েছে। আশা করি শ্রোতৃমণ্ডলী আপনারা গানগুলো শুনবেন, আর যদি একান্তই শুনতে ইচ্ছা না করে তাহলে কার্সারটা একটু টেনে নেবেন। ধন্যবাদ। পরের দিন 10 জন লোকের একটা দল তুফতার ঘরে এসে জড়ো হলো। শুমস্কি আর আমি খারকভে রওনা হচ্ছি, বলল দুবাভা। এখানে আমাদের আর কিছু করার নেই, তোমাদের একাট্টা হয়ে থাকার চেষ্টা করতেই হবে। এখন আমরা শুধু অপেক্ষা করে থেকে দেখে যেতে পারি কি ঘটে ব্যাপারখানা। স্পষ্টই বোঝা যাচ্ছে সারা রুশ সম্মেলনে আমাদের নিন্দা করে প্রস্তাব নেওয়া হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এত শিগগির আমাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। সম্মেলনের অধিকাংশ প্রতিনিধি আমাদের আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই বিশেষ করে এই সম্মেলনের পরেই খোলাখুলি লড়াই চালানোর মানেটা হচ্ছে পার্টি থেকে লাথি খেয়ে বেরিয়ে যাওয়া। এটা ঠিক আমাদের পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। ভবিষ্যতে কি হবে না হবে এখন বলা কঠিন। আমার আপাতত এছাড়া আর কিছু বলার নেই। দুবাভা যাবার জন্য উঠে দাঁড়ালো। ক্ষীণ দেহ, পাতলা ঠোঁট স্তারোভেরভও উঠে দাঁড়ালো। আমি তোমার কথা ঠিক বুঝলাম না মিতিয়াই, বলল সে। কথার মধ্যে রগুলোকে সে র শব্দে উচ্চারণ করছে আর অল্প একটু তোতলাচ্ছে। তার মানে কি এই যে সম্মেলনের সিদ্ধান্ত মেনে চলার ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই? এৎসবেতায়েভ আকস্মিকভাবে তার কথায় বাধা দিয়ে বলল, দস্তুর অনুযায়ী আছে, না মেনে চললে তোমাকে পার্টি কার্ডখানি হারাতে হবে। কিন্তু আমরা এখন অপেক্ষা করে থেকে দেখে যাব হাওয়াটা বইছে কোন দিকে, এবং ইতিমধ্যে আমরা আলাদা আলাদা হয়ে যাব। তুফতা অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসল তার চেয়ারে। বিবর্ণ মুখে দমে যাওয়া মন নিয়ে জানলাটার পাশে বসে নখ কামড়াতে লাগলো শুমস্কি। তার চোখের কোলে কালি পড়েছে। এৎসবেতায়েভের কথায় সে তার এই বিষণ্ণ কর্মব্যস্ততা ছেড়ে সভার দিকে ফিরে বসল। আমি এই ধরনের কৌশল খাটানোর বিরুদ্ধে। হঠাৎ ক্রোধে বলে উঠল সে, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সম্মেলনের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। আমাদের মতবাদের পক্ষে আমরা লড়েছি, কিন্তু এখন অধিকাংশ ভোটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেনে নিতেই হবে আমাদের। স্তারোভেরভ তার দিকে সমর্থন সূচক চাউনিতে তাকালো। আমিও এই কথাই বলতে চাচ্ছিলাম, জড়িয়ে জড়িয়ে বলল সে। দুবাভা স্থির দৃষ্টিতে শুমস্কির দিকে তাকিয়ে নাক সিঁটকে বলল, তোমাকে কেউ কিছু করতে বলছে না।
প্রাদেশিক সম্মেলনে গিয়ে অনুতাপ প্রকাশ করার সুযোগ তোমার এখন আছে। লাফিয়ে দাঁড়িয়ে উঠল সুমস্কি। তো আমার কথা বলা ভঙ্গিটা আমি তীব্র আপত্তি জানাচ্ছি দমিত্রি। আর খোলাখুলি কথা বলতে গেলে তোমার বক্তব্যটা আমার কাছে অত্যন্ত কদর্য বলে মনে হচ্ছে, এবং তোমারই কথায় আমি আমার অবস্থাটা পুনর্বিবেচনা করে দেখতে বাধ্য হচ্ছি। দুবাভা হাত নেড়ে তাকে থামিয়ে দিল। তুমি ঠিক এইটাই করবে বলে আমি ভাবছিলাম। ছুটে যাও, বেশি দেরি হয়ে যাবার আগে আফসোস জানাও গিয়ে। কথাটা বলেই দুবাভা তুফতা আর অন্যদের সঙ্গে করমর্দন করে বেরিয়ে গেল। সুমস্কি আর স্তারোভেরভও একটু বাদেই চলে গেল। A conquistare la rossa primavera dove sorge il sol dell'avvenire. Ogni contrada è patria del ribelle, ogni donna lui dona un sospiro. Nella notte lo guidano le stelle, forte il cuore, il braccio nel colpire. Nella notte lo guidano le stelle, forte il cuore, il braccio nel colpire. Se ci coglie la crudele morte, dura vendetta sarà del partigiano. Ormai sicura è già la dura sorte del fascista vile traditore. Ormai sicura è già la dura sorte del fascista vile traditore. Cessa il vento e calma la bufera, torna a casa il fiero partigiano, sventolando la rossa sua bandiera, vittoriosa al fin liberiziano, sventolando la rossa. ইতিহাসের পাতায় 1924 খ্রিস্টাব্দের আবির্ভাব ঘটল নির্মম শীতের পদচিহ্নের মধ্য দিয়ে। বরফ ঢাকা দেশটাকে জানুয়ারি তার তুহিন মুঠোর মধ্যে আরও জোরে চেপে ধরল। মাসের দ্বিতীয়ার্ধ থেকে শোঁ শোঁ হাওয়া আর তুষার ঝড় বইতে থাকল প্রবল বেগে। দক্ষিণ পশ্চিম রেলপথের লাইনগুলো বরফে চাপা পড়ে গেছে, আর প্রকৃতির সেই উন্মত্ত বাধার বিরুদ্ধে শুরু হয়ে গেছে মানুষের লড়াই। স্তূপীকৃত বরফের রাশির মধ্যে কেটে কেটে বসে যাচ্ছে বরফ কাটা লাঙলের ইস্পাতের দাঁতগুলো। ট্রেন চলাচলের জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে তা। বরফের ভারে নুয়ে পড়া টেলিগ্রাফের তার শীতে জমে গিয়ে তুষার ঝড়ের দমকা ঝাপটে ছিঁড়ে খুঁড়ে পড়ে যাচ্ছে। 12টা টেলিগ্রাফ লাইনের মধ্যে মোটে 3টে লাইনে কাজ চলছে। একটি ইন্দো ইউরোপীয় যোগাযোগ লাইন, অন্য দুটি সরকারি লাইন। শেপেতোভকা স্টেশনের টেলিগ্রাফ দপ্তরে 3টি যন্ত্র অবিরাম টরেটক্কা আওয়াজ করে চলেছে। শিক্ষিত কান যাদের, শুধু তাদের পক্ষেই এই আওয়াজের মানে বোঝা সম্ভব। মেয়ে অপারেটররা সকলেই এখনো তরুণী। তারা এতদিনে যতগুলো শব্দ টিপেছে, ফিতের ওপরে তার দৈর্ঘ্যটা দাঁড়াবে 12-13 মাইলের বেশি নয়। কিন্তু তাদের পাশে যে বুড়ো টেলিগ্রাফার কাজ করে, তার টেপা অক্ষরের ফিতের দৈর্ঘ্য ইতিমধ্যেই 125 মাইল ছাড়িয়ে গেছে। তার অল্প বয়সী সহযোগীদের মতো তাকে আর খবরটা উদ্ধার করার জন্যে ফিতেটা পড়ে দেখতে হয় না। ভুরু কুঁচকে কঠিন শব্দ আর বাক্যাংশের মানে বের করার জন্য তাকে আর মাথা ঘামাতে হয় না। যন্ত্র থেকে টরেটক্কা আওয়াজ বেরোতে থাকার সঙ্গে সঙ্গে সে শুধু শব্দগুলো একে একে টুকে যায়। এবারে তার কানে এই কথাগুলো বাজল। সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে। নিশ্চয়ই ওই বরফ সাফ করার ব্যাপারে আর একটা কোনো নির্দেশ। বুড়ো টেলিগ্রাফার ভাবল মনে মনে কথাগুলো লিখে নিতে নিতে। বাইরে তুষার ঝড় বইছে প্রচণ্ড বেগে। জমাট বরফের শক্ত টুকরো এসে আছড়ে পড়ছে জানালার গায়ে। জানলায় কেউ ধাক্কা মারছে মনে করে টেলিগ্রাফারের দৃষ্টিটা সরে এলো শব্দের উৎসটার দিকে। এক মুহূর্তের জন্যে তার চোখ আটকে গেল সার্সির গায়ে তুষার চিহ্নিত জটিল নকশাটার দিকে। এমন অপরূপ ডাল পাতা কাটা নকশার সঙ্গে কোনো শিল্পীর রচনা পাল্লা দিতেই পারবে না। আপন চিন্তায় অন্যমনস্ক হয়ে গিয়ে কিছুক্ষণের জন্যে টেলিগ্রাফের আওয়াজের দিকে আর তার কান রইল না।
কিন্তু সঙ্গে সঙ্গেই সে ফিরে তাকিয়ে ফিতেটা টেনে নিয়ে যে শব্দের আওয়াজগুলো তার কান এড়িয়ে গেছে সেগুলো পড়তে আরম্ভ করলো। যন্ত্রটার থেকে বেরিয়ে আসা কথাগুলো এই: গতকাল 21শে জানুয়ারি সন্ধে 6:50 তাড়াতাড়ি এই কথাগুলো টুকে নিয়ে ফিতেটা ছেড়ে দিয়ে টেলিগ্রাফার হাতের ওপরে মাথাটা রেখে ফের শোনার দিকে মন দিল। গোর্কি শহরে মারা গেছেন। ধীরে ধীরে সে অক্ষরগুলো টুকে নিতে লাগলো কাগজের বুকে। দীর্ঘ জীবনে এরকম কত খবর সে টুকেছে, আনন্দের খবর আর মর্মান্তিক দুঃখের খবর। অন্যের আনন্দ বেদনার সংবাদ সে যে আর সবার আগে এরকম কতবার পেয়েছে তার হিসেব নেই। এইসব কাটা ছাঁটা সংক্ষিপ্ত কথাগুলোর মানে নিয়ে ভাবতে বসার অভ্যাসটা সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। এখন সে শুধু আওয়াজটা শুনে যায় আর যান্ত্রিকভাবে অক্ষরগুলো লিখে চলে কাগজের বুকে। এবারও কেউ একজন মারা গেছে এবং সেই ঘটনাটা আর কাউকে জানানো হচ্ছে। টেলিগ্রাফার বৃদ্ধটি গোরার কথাগুলো ভুলে গেছে। সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে। টরে টক্কা আওয়াজ যন্ত্রটার ভেতর থেকে বেরিয়ে আসছে অক্ষরগুলো। ব ল আ ই দ ই ম র ই ই ল চ। আর বৃদ্ধ টেলিগ্রাফারটি কানে শোনা সেই টকাটক আওয়াজগুলোকে লিখিত হরফে অনুবাদ করে চলেছে। নিরুদ্বেগ মনে বসে আছে সে, সামান্য একটু ক্লান্তিও বোধ করছে। ভ্লাদিমির ইলিচ নামে কেউ একজন কোনো এক জায়গায় মারা গেছে। এই বেদনাতুর সংবাদটি কেউ একজন পাবে, তার হৃদয়ের নিংড়ে বেরিয়ে আসবে একটা ব্যথা ভরা যন্ত্রণার আর্তস্বর। কিন্তু এই ঘটনার সঙ্গে টেলিগ্রাফারের কোনো সম্পর্ক নেই, কারণ সে তো এই ঘটনার পেছনে একজন আকস্মিক দর্শক মাত্র। যন্ত্রের মুখে বেরিয়ে এলো একটা বিন্দু চিহ্ন, তারপরে একটা ড্যাশ চিহ্ন, তারপরে আরও কতগুলো বিন্দু আর একটা ড্যাশ। পরিচিত আওয়াজগুলোর মধ্য দিয়ে সে প্রথম অক্ষরটা বুঝে নিল। টেলিগ্রামের ফর্মটার ওপর লিখে ফেলল একার চিহ্নটা। তারপর শোনা গেল দ্বিতীয় অক্ষরে আওয়াজ ল। এর পাশেই সে পরিষ্কার হাতে লিখে ফেলল রস্বই অক্ষরটা। খড়া সোজা রেখাটির মাথায় অর্ধবৃত্তাকার বাঁকা টানটি দিয়েই তাড়াতাড়ি বসালো একটা ন। তারপর অন্যমনস্কভাবে যন্ত্রের আওয়াজ শুনে শেষ অক্ষরটি বসালো আরেকটি ন। যন্ত্রটার মুখ থেকে একটা বিরতির চিহ্ন বেরিয়ে এলো এবং টেলিগ্রাফারের দৃষ্টি পড়ল তারই লেখা শব্দের ওপরে লেনিন। টরে টক আওয়াজ করেই চলেছে যন্ত্রটি, কিন্তু এতক্ষণেই অতি পরিচিত নামটি টেলিগ্রাফারের সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। খবরটা শেষ শব্দটার ওপরে সে আরেক নজর তাকালো। লেনিন! এ কি লেনিন? টেলিগ্রামের সমস্ত কথাগুলো তার মনের পটে ঝিলিক মেরে গেল। অপলক চোখে তাকিয়ে রইল সে টেলিগ্রাম ফরম্যাটের ওপরে। টেলিগ্রাফ অপারেটর হিসেবে তার 32 বছরের কর্মজীবনে সে এই প্রথম নিজের হাতে লেখা অক্ষরগুলোকে বিশ্বাস করতে পারল না। লাইনগুলোর ওপরে 3 বার সে দ্রুত চোখ বুলিয়ে গেল। তো অক্ষরগুলো কিছুতেই বদলে যাবে না বলে গোঁ ধরেছে। গতকাল 21শে জানুয়ারি সন্ধ্যে 6:50 গোর্কি শহরে মারা গেছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। লাফিয়ে দাঁড়িয়ে উঠল বৃদ্ধ টেলিগ্রাফার। পা খেয়ে পেঁচিয়ে যাওয়া ফিতেটাকে এক হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে তার গায়ের চিহ্নগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। যে কথাটা সে বিশ্বাস করতে চাচ্ছিল না সেই কথাটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে প্রায় 2 গজ লম্বা এই ফালিটার গায়ে। মরার মতো মুখ নিয়ে ফিরে তাকালো সে সহকর্মীদের দিকে। তাদের কানে বাজলো বৃদ্ধের আর্তচিৎকার, লেনিন মারা গেছে। কমরেড লেনিন, রুশ দেশের কমরেড লেনিন, পাথরে কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন, আমাকে যে দিতে হবে স্থান। আইভান আমি চেনা চাষি, আইভান আমি চেনা চাষি, মাটি মাখা দুপায়ামা লড়েছি তোমার উত্তরে কমরে। কাজ সারা হয়েছে এবার, আমি চিকো
কালো কাপড়ি, আমি চিকো কালো কাপড়ি, রোদে আখ কাঠি মুঠি মুঠি, বেঁচেছি তোমার উপরে কমরে, আজকে আমার হলো ছুটি। চল আমি লোহাশাল থেকে সাংহাইয়ের পথে ধর্ম ঘটে, চল আমি লোহাশাল থেকে সাংহাইয়ের পথে ধর্ম ঘটে, বিপ্লবে তোরে অনাহারে লড়ি মরে দড়ি না সংকটে। রুশেষে কমরেড লেনিন এই মর্মান্তিক বিয়োগ বেদনার খবরটা টেলিগ্রাফ অফিসের চওড়া খোলা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এসে ঘূর্ণির গতিতে ছড়িয়ে পড়ল সর্বত্র। স্টেশন পার হয়ে তুষার ঝড়ের মধ্য দিয়ে রেল পথ বেয়ে সিগন্যাল ঘরে বরফ ঝরে পড়া হাওয়ায় রেল কারখানার লোহার দেউড়ি ভেঙে কারখানার ঘরের ভেতরে 1 নম্বর মেরামতি ঘরের খোদলের ওপর বসানো একটা ইঞ্জিন সারানোর কাজে ব্যস্ত ছিল জরুরি মেরামতির কাজ যারা করে সেই মিস্ত্রিদের একটা দল। বুড়ো পলেনতফস্কি স্বয়ং তার ইঞ্জিনটার পেটের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে গেছে। জখম জায়গাগুলো সে মিস্ত্রিদের দেখিয়ে দিচ্ছে। জাখার ভ্রুজাক আর আর্তিয়াম কোরচাগিন ইঞ্জিনের চুল্লির ঝাঁঝরাটায় বেঁকে যাওয়া ডান্ডাগুলো পিটিয়ে সোজা করছে। জাখার ঝাঁঝরাটাকে ধরে আছে নেহাইয়ের ওপরে আর আর্তিয়াম হাতুড়ি পিটছে। বুড়িয়ে গেছে জাখার। গত কয়েকটি বছর তার কপালে এঁকে দিয়ে গেছে একটা গভীর কুঞ্চন চিহ্ন। রূপলি রং ধরিয়ে দিয়ে গেছে তার রগের চুলে। পিঠটা বেঁকে গেছে, বসে যাওয়া চোখের কোণে কালিমা। দরজাটার ওপরে একটা মানুষের কালো মূর্তি এক মুহূর্তের জন্য দেখা দিল, তারপরেই রাত্রির অন্ধকার তাকে আচ্ছন্ন করে ফেলল। লোহার ঝাঁঝরাটার ওপরে হাতুড়ির আওয়াজে প্রথমবার তার গলার স্বরটা শোনা গেল না, কিন্তু ইঞ্জিনের কাছে কাজে ব্যস্ত লোকগুলোর পাশে এসে পৌঁছতেই আর্তিয়াম তার হাতুড়িটা নেহাইয়ের ওপর নামিয়ে আনার আগের এক মুহূর্তে থামল। কমরেড লেনিন মারা গেছে। হাতুড়িটা আর্তিয়ামের কাঁধের ওপর থেকে ধীরে ধীরে নেমে গেল। নিঃশব্দে তার হাত দুটি হাতুড়িটাকে নামিয়ে দিল কংক্রিটের মেঝের ওপরে। সে কি বলছো তুমি? আর্তিয়ামের মুঠো একটা প্রচন্ড স্নায়বিক উত্তেজনায় আঁকড়ে ধরল যে মানুষটা এই সাংঘাতিক খবর নিয়ে এসেছে তার চামড়ার কুর্তাটা। তুষারে ঢেকে গেছে লোকটা সারা দেহ। দম নেবার জন্য হাঁপাতে হাঁপাতে সে নিচু ভাঙা গলায় আরেকবার বলল, হ্যাঁ কমরেড, লেনিন মারা গেছেন। লোকটা যে চেঁচামেচি করে কথাটা বলেনি, তার থেকে আর্তিয়াম বুঝতে পারল যে এই সাংঘাতিক খবরটা সত্যি। এতক্ষণে সে মানুষটাকে চিনেছে। স্থানীয় পার্টি সংগঠনের সম্পাদক সে। খোদলটার ভেতর থেকে বেরিয়ে এসে সবাই নিঃশব্দে শুনল সেই মানুষটির মৃত্যুর খবর, যে মানুষটির নাম গোটা দুনিয়া জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। দেউড়ির বাইরে কোথায় যেন একটা ইঞ্জিনের সিটি বেজে উঠল। মানুষগুলো হঠাৎ চমকে উঠল আওয়াজটা শুনে। স্টেশনের দূর প্রান্ত থেকে আরেকটা ইঞ্জিন সিটি বাজিয়ে আগেকার ইঞ্জিনের যন্ত্রণা ভরা আওয়াজটার প্রতিধ্বনি তুলল। তারপরে সিটি বেজে উঠল তৃতীয় একটা ইঞ্জিনে। ইঞ্জিনগুলোর এই জোরালো সমবেত আওয়াজের সঙ্গে যুক্ত হলো বিজলি কারখানার সাইরেনটার গোলার টুকরো উড়ে চলার মতো সুতীক্ষ্ণ আর চড়া পর্দার আওয়াজ। তারপরে কিয়েভগামী যাত্রীবাহী ট্রেনটার অতি সুন্দর এস ইঞ্জিনটির গভীর স্বরের রিনরিনে আওয়াজ বেজে উঠল অন্য আওয়াজগুলোকে চেপে দিয়ে। শেপেতোভকা থেকে ওয়ারশা পর্যন্ত যে পুলিশ এক্সপ্রেস ট্রেনটি যায়, সেই ট্রেনের ইঞ্জিন চালক এই দুঃসংবাদের সংকেত সূচক সিটি বাজাবার কারণটা জেনে 2-1 মুহূর্ত কান পেতে শুনল। তারপর ধীরে ধীরে হাতটা তুলে ইঞ্জিনের সিটি বাজাবার দড়িটায় টানল।
সোভিয়েত গোয়েন্দা বিভাগের একজন লোক এই ব্যাপারটা লক্ষ্য করে অবাক চোখে তাকিয়ে রইল। পুলিশ ইঞ্জিন চালকটি জানে যে এই শেষবার তার ইঞ্জিন চালনা, আর কখনো তাকে এই ইঞ্জিন চালাতে দেওয়া হবে না। কিন্তু তবু সে ওই দড়িটা থেকে সরিয়ে নিল না তার হাতখানা। পুলিশ কূটনীতিজ্ঞ আর রাষ্ট্রীয় প্রতিনিধিরা তাদের ইঞ্জিনের এই আর্তচিৎকার শুনে নরম গদিগুলোর ওপরে চমকে নড়ে চড়ে উঠে বসল। রেল কারখানার আঙিনায় লোকের ভিড় জমে উঠেছে। সমস্ত প্রবেশ পথগুলো দিয়ে দলে দলে এসে তারা জড়ো হয়েছে। তারপর বিরাট কারখানা বাড়িটায় যখন আর লোকের ভিড়ে তিল ধারণের জায়গা রইল না, তখন গভীর নিস্তব্ধতার মধ্যে শোক সভা শুরু হলো। পার্টি শেপেতভকা প্রাদেশিক কমিটির সম্পাদক প্রবীণ বলশেভিক শাবাররিন সমবেত সকলের উদ্দেশ্যে বলল, কমরেড, বিশ্ব শ্রমিক শ্রেণীর নেতা লেনিন মারা গেছেন। পার্টির এক অপূরণীয় ক্ষতি। বলশেভিক পার্টির স্রষ্টা যিনি এবং যিনি এই পার্টিকে শত্রুদের আঘাতের সামনে অভেদ্য করে তুলতে শিখিয়েছেন, তিনি আর নেই। আমাদের পার্টির এবং আমাদের শ্রেণীর নেতার এই মৃত্যু শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তানদের আহ্বান জানাচ্ছে আমাদের সঙ্গে এক সারিতে এসে তারা সামিল হোক। শোকযাত্রার সুর বেজে উঠল। শত শত মানুষ টুপি নামিয়ে নিল তাদের মাথা থেকে, আর আরতিয়ম, যে লোকটা গত 15 বছরের মধ্যে কোনো দিন কাঁদেনি, সে তার গলার কাছে একটা দলা আটকে গেছে বলে অনুভব করলো। তার বলিষ্ঠ কাঁধটা কেঁপে কেঁপে উঠল। মানুষের ভিড়ের চাপে রেলওয়ে কর্মীদের ক্লাব ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন গোঙাচ্ছে। বাইরে কনকনে ঠান্ডা। হল ঘরে ঢোকার মুখে দুপাশে লম্বা ফার গাছ দুটো তুষারে আচ্ছন্ন। জমাট বরফের সূচি মুখগুলো ঝুলছে তাদের ডালপালা থেকে, কিন্তু ভেতরে দম বন্ধ হয়ে আসছে চুল্লির আগুনের গরমে আর 600 লোকের নিঃশ্বাসের উষ্ণতায়। এরা এসে জড়ো হয়েছে পার্টি সংগঠন যে স্মৃতিসভার ব্যবস্থা করেছে সেই সভায় যোগ দেবার জন্য। সভায় সাধারণ কথাবার্তার যে গুঞ্জনধ্বনি উঠে থাকে সেটা এখন স্তব্ধ। দুঃখের বিহুবলতায় গলার স্বর চাপা পড়ে গেছে মানুষগুলোর। ফিসফিসিয়ে কথা বলছে সবাই। শত শত লোকের চোখের চাউনিতে বেদনা আর উদ্বেগ। এরা যেন সবাই একটা জাহাজের একদল মাল্লা, যারা ঝড়ের সময় তাদের কর্ণধারকেই হারিয়ে বসেছে। নিঃশব্দে পার্টির ব্যুরো সভ্যেরা মঞ্চের ওপরে এসে বসল। মোটা সোটা সিরোতেনকো সাবধানে ঘণ্টিটা তুলে ধরে মৃদুভাবে একবার বাজিয়ে ফের রেখে দিল টেবিলের ওপরে। গোটা হলঘর জুড়ে একটা যন্ত্রণাদায়ক নিস্তব্ধতা নেমে আসার পক্ষে এই ইঙ্গিতটুকুই যথেষ্ট। মূল বক্তৃতাটা হয়ে যাবার পর পার্টি সংগঠনের সম্পাদক সিরোতেনকো বলবার জন্য উঠে দাঁড়ালো। যে ঘোষণাটা সে করল সেটা স্মৃতিসভার পক্ষে একটু অনন্য সাধারণ হলেও কেউ আশ্চর্য হলো না। সে বলল, পার্টির সভ্য পদপ্রার্থী হিসেবে একদল শ্রমিক একটা দরখাস্ত দিয়েছে এবং তারা এই সভাকে অনুরোধ জানিয়েছে তাদের দরখাস্তটা বিবেচনা করে দেখবার জন্য। 37 জন কমরেড সই করেছে এটা। এই বলে সে পড়ে গেল দরখাস্তখানা। দক্ষিণ পশ্চিম রেলপথের অন্তর্ভুক্ত শেপেতভকা স্টেশনের বলশেভিক পার্টি রেলওয়ে সংগঠন সমীপে আমাদের নেতার মৃত্যু আহ্বান জানিয়েছে বলশেভিক কর্মীদের সারিতে আমাদের সামিল হবার জন্য।
লেনিনের পার্টিতে যোগ দেবার মতো যোগ্যতা আমাদের আছে কিনা সেটা বিচার করে দেখবার জন্য আমরা এই সভাকে অনুরোধ জানাচ্ছি। এই ছোট্ট বিবৃতিটুকুর নিচে 2 সারি নামের স্বাক্ষর। জোরে জোরে এই নামগুলো পড়ে গেল সিরোতেনকো। প্রত্যেকটা নাম বলার পর কয়েক মুহূর্ত থেমে রইল, যাতে নামগুলো সকলের মনে থাকে। স্তানিস্লাভ সিগমুন্দোভিচ পলেন্টফস্কি, ইঞ্জিন চালক, কাজের অভিজ্ঞতা 36 বছর। হলঘরের মধ্য দিয়ে বয়ে গেল সমর্থনসূচক গুঞ্জনের একটা ঢেউ। আর্তিয়াম আন্দ্রিয়োভিচ কোরসাগিন, মিস্ত্রি, কাজের অভিজ্ঞতা 17 বছর। জাখার ফিলিপোভিচ ব্রুজাক, ইঞ্জিন চালক, কাজের অভিজ্ঞতা 21 বছর। প্রবীণ আর অভিজ্ঞ এইসব রেলওয়ে শ্রমিকরা তাদের বলিষ্ঠ গিঁঠে পড়া হাতে হাত মিলিয়ে এক ঐক্যবদ্ধ ভ্রাতৃসংঘ গড়ে তুলেছে। মঞ্চের ওপর দাঁড়িয়ে সিরোতেনকো এই নামগুলো একে একে পড়ে যাবার সঙ্গে সঙ্গে হলঘরের গুঞ্জনটা বেড়ে চলল। তারপর আরেকবার নিস্তব্ধতা নেমে এলো যখন সভার সামনে এসে দাঁড়ালো পলেন্টফস্কি, যার নামটা আছে এই তালিকার প্রথমে। বৃদ্ধ এই ইঞ্জিন ড্রাইভার তার জীবন কাহিনী বলবার সময় মনের উত্তেজনাটা কিছুতেই চাপতে পারল না। আমি কি বলতে পারি তোমাদের কমরেড? আগেকার দিনে একজন মজুরের জীবন যে কি ধরনের ছিল তা তো তোমরা সবাই জানো। সারা জীবন খেটে মরেছি কেনা গোলামের মতো, আর এই বুড়ো বয়সে বিকিনির অবস্থা। একথা স্বীকার করছি যে যখন বিপ্লব এলো তখন আমার নিজেকে মনে হয়েছিল সংসারের ভাবনা চিন্তার বোঝায় নুয়ে পড়া একজন বুড়ো মানুষ। তাই তখন পার্টির ভেতরে আসার পথ আমি খুঁজে পাইনি, এবং যদিও আমি কখনো শত্রুপক্ষকে সমর্থন করিনি, তবু নিজে লড়াইও বড় একটা যোগ দিইনি। 1905-এর ওয়ারশর রেল কারখানার হরতাল কমিটির আমি একজন সভ্য ছিলাম এবং বলশেভিকদের পক্ষেই ছিলাম। আমি তখন ছিলাম তরুণ আর দারুণ জঙ্গি, কিন্তু অতীতের কথা টেনে এনে কি লাভ? ইলিচের মৃত্যু আমার বুকের মধ্যে এসে বিঁধেছে। আমাদের বন্ধুকে আর যোদ্ধাকে আমরা হারিয়েছি। আমি যে বুড়ো হয়ে গেছি সে প্রসঙ্গটাই শেষবারের মতো তুললাম। কিভাবে যে কথাটা পারবো তা ঠিক বুঝতে পারছি না, কারণ আমি কোনোদিনই বক্তৃতা করার ব্যাপারে বিশেষ পোক্ত নই। কিন্তু এই কথাটাই শুধু আমি বলতে চাই, বলশেভিকদের পথই আমার পথ, অন্য কোনো পথ নয়। ইঞ্জিন চালকটি তার সাদা মাথাটা নাড়ল। সাদা ভুরুর নিচে তার চোখ দুটো স্থির দৃষ্টিতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তাকিয়ে রইল সভার সকলের দিকে, যেন অপেক্ষা করে রয়েছে তাদের সিদ্ধান্ত জানাবার জন্য। ছোটখাটো এই সাদা চুল মানুষটির দরখাস্তের বিরুদ্ধে একটা আওয়াজও উঠল না, এবং ভোট নেবার সময় একজন লোকও নিষ্ক্রিয় হয়ে বসে রইল না। এই ভোটের ব্যাপারে পার্টি সভ্য নয় যারা, তাদেরও যোগ দেবার জন্য বলা হয়েছিল। সভাপতি মণ্ডলীর টেবিলের কাছ থেকে যখন পলেন্টফস্কি চলে এলো, তখন সে কমিউনিস্ট পার্টির একজন সভ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু একটা যে ঘটেছে সে সম্বন্ধে সবাই সচেতন। ইঞ্জিন চালকটি এখনই যেখানে দাঁড়িয়েছিল সেখানে এবার আবির্ভূত হলো আর্তিয়ামের বিরাট দেহখানা। মিষ্টি মানুষটা ঠিক বুঝে উঠতে পারছে না যে হাত দুখানা নিয়ে কি করবে। ঘাবড়ে যাওয়া ভঙ্গিতে এসে চেপে চেপে ধরছে তার লোমওয়ালা চামড়ার টুপিটা। ধারগুলোয় সেলাই ছিঁড়ে যাওয়া ভেড়ার চামড়ার কোর্তার বোতামগুলো খোলা, কিন্তু গলার কাছে উঁচু বেড় লাগানো তার ধূসর রঙের ফৌজি কোটের পেতলের বোতামগুলো সাঁটা থাকার ফলে তার চেহারায় যেন এক ধরনের ছুটির দিনের ছিমছাম ভাব এসে গেছে। হলঘরের মুখোমুখি আর্তিয়াম ঘুরে দাঁড়াতেই এক মুহূর্তের জন্য তার নজরে পড়ল রাজমিস্ত্রির মেয়ে গালিনা এক জায়গায় বসে আছে দর্জির দোকানের তার সহকর্মী মেয়েদের সঙ্গে। ক্ষমার হাসি হাসছে সে আর্তিয়ামের দিকে তাকিয়ে। তার মনে হলো গালিনার এই হাসিটুকুর মধ্যে যেন সমর্থন রয়েছে। আরও কি যে তার মনে হলো তা সে ভাষায় ব্যক্ত করতে পারবে না। সিরেতেনকোকে সে বলতে শুনল, তোমার নিজের সম্বন্ধে বলো আর্তিয়াম। কিন্তু নিজের সম্বন্ধে বলতে শুরু করাটা আর্তিয়ামের পক্ষে সহজ নয়। এমন বিরাট একটা সমাবেশের সামনে বক্তৃতা করার অভ্যেস নেই তার। হঠাৎ তার মনে হলো এই জীবনে যত কিছু বলবার মতো কথা তার মনের মধ্যে জমে উঠেছে তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তার নেই। উপযুক্ত ভাষাটি খুঁজে পাবার চেষ্টায় সে একটা যন্ত্রণা অনুভব করলো তার মনের মধ্যে। ঘাবড়ে যাবার ফলে তার পক্ষে কিছু বলাটা আরো কঠিন হয়ে দাঁড়ালো। এরকম অভিজ্ঞতা
তার আগে কখনো হয়নি। সে যে এসে দাঁড়িয়েছে একটা বিরাট পরিবর্তনের প্রবেশ পথে, সে যে এমন একটা জায়গায় পা ফেলতে চলেছে যার ফলে তার বাঁকাচোরা নিরস জীবন হয়ে উঠবে সরস আর তাৎপর্যময়, এই সম্বন্ধে সে তীব্রভাবে সচেতন। আমাদের সংসারে ছিলাম আমরা 4 জন। বলতে শুরু করলো আরতিয়ম। নিস্তব্ধ হলো ঘর। টিকালো নাক আর ঘন কালো ভুরুর নিচে চাপা পড়া চোখ এই দীর্ঘদেহ মজুরটির কথা আগ্রহের সঙ্গে শুনছে হল ঘরের 600 লোক। বড়লোকদের বাড়ি রাঁধুনির কাজ করতো আমার মা। বাবাকে আমার প্রায় মনেই পড়ে না। মার সঙ্গে তার বনিবনা ছিল না। ভয়ানক মদ খেত বাবা, তাই আমাদের খাওয়ানো পরানোর কথা মাকেই ভাবতে হতো। এতগুলো পেট চালানো মায়ের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সকাল থেকে রাত্রির পর্যন্ত বাঁদিগিরি করে 4 রুবেল মাইনে আর 1 মুঠো খেতে পেত। 2 বছর স্কুলে পড়বার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে আমাকে লিখতে পড়তে শেখানো হয়েছিল, কিন্তু আমি 9 বছরে পড়তেই আমাকে একটা ছোট কারখানায় শিক্ষানবিশ হিসেবে ভর্তি করে দেওয়া ছাড়া মার আর কোনো উপায় রইল না। 3 বছর বিনে মাইনের কাজ করেছি, শুধু দুবেলা 2টি খোরাকি পেতাম। কারখানার মালিক ছিল ফরস্টার নামে একজন জার্মান। আমার বয়স বড় কম বলে সে প্রথমে আমাকে নিতে চায়নি, কিন্তু আমার গড়নটা ছিল বাড়ন্ত, আর মা তাই আমার বয়সটা 2-3 বছর বাড়িয়ে বলেছিল। সেই জার্মানটার কাছে আমি 3 বছর কাজ করেছিলাম, কিন্তু কাজ শেখানোর বদলে লোকটা আমাকে দিয়ে বাড়ির এটা ওটা কাজ করিয়ে নিত। ভদকা আনবার জন্য পাঠাতো, মদে চুর হয়ে থাকতো সে সমস্তক্ষণ। কয়লা আর লোহালক্কড় বয়ে আনবার জন্য আমাকে পাঠাতো। গিন্নিটি তো আমাকে গোলাম বানিয়ে ছেড়েছিল। বাসন মাজতে হতো আমায়, তরকারি করতে হতো, কিল চর লাথি লেগেই ছিল। বেশিরভাগ সময় বিনা কারণে শুধু অভ্যেসের বশেই মারতো আমাকে। কর্তাটি দিনরাত মদ খেতে বলে গিন্নিটির মেজাজ সবসময় খারাপ হয়ে থাকতো, আর আমি তাকে খুশি করতে না পারলেই প্রচন্ড চর কষাতো আমার গালে। আমি ছুটে পালিয়ে গিয়ে বেরিয়ে আসতাম রাস্তায়, কিন্তু যাব কোথায়? নালিশ করব কার কাছে? মা থাকে 40 মাইল দূরে, তাছাড়া মা তো আর আমার পেট চালাতে পারবে না। আর কারখানার অবস্থাটা এর চেয়ে ভালো ছিল না মোটেই। মালিকের ভাই ছিল এখানকার কর্তা। শুয়োরটা আমাকে জব্দ করে মজা দেখতে ভালোবাসত। হাপড় চল্লিটার পাশে এক কোণে দেখি হয়তো আমাকে সে বলল, এই খোকা, ওখান থেকে ওয়াশারটা দাও দেখি। আর দৌড়ে গিয়ে ওয়াশারটা চেপে ধরেই আমাকে চিৎকার করে উঠতে হলো। ওয়াশারটা তখনই বের করে আনা হয়েছে চুল্লিটার ভেতর থেকে। মেঝের ওপর রাখা অবস্থায় সেটাকে যদিও কালো দেখাচ্ছে, ছুঁলেই কিন্তু পুড়ে যাবে ওটা হাতের মাংসের মধ্যে। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রণায় চিৎকার করছি, ওই লোকটার তখন হাসির চোটে পেটে খিল ধরে যাচ্ছে। এ ধরনের কষ্ট আর সহ্য করতে না পেরে আমি বাড়ি পালিয়ে গেলাম মায়ের কাছে। কিন্তু মা কিছু ভেবে পেল না কি করবে আমাকে নিয়ে, তাই আবার ফিরিয়ে আনলো আমাকে ওই জার্মানটার কাছে। আমার মনে আছে সমস্ত পথটা কাঁদতে কাঁদতে এসেছিল মা। 3য় বছরে ওরা আমাকে কাজটা একটু আধটু শেখাতে শুরু করলো, কিন্তু মারধর চললো সমান। আবার আমি পালালাম। এবার গেলাম স্তারোকনস্তান্তিনভে। একটা মাংসের কিমা বানানোর কারখানায় কাজ পেলাম, এবং সেখানে শুধু বাক্স ধুয়ে 1 বছরের বেশি সময় নষ্ট করলাম। তারপরে আমাদের কর্তা জুয়া খেলায় কারখানাটা খুইয়ে বসলো। 4 মাস ধরে আমাদের 1 পয়সা মাইনে না দিয়ে একদিন উধাও হয়ে গেল সে। বেরিয়ে এলাম এই ফাঁদের মধ্য থেকে। ট্রেনে চেপে জামেরিঙ্কায় এসে কাজের সন্ধানে ঘুরছি, এমন সময় ভাগ্যক্রমে একজন রেলওয়ে কর্মীর সঙ্গে দেখা হয়ে গেল। তার দয়া হলো আমার উপর। যখন বললাম আমি একটু আধটু মিস্ত্রির কাজ জানি, সে আমাকে তার ওপরওয়ালার কাছে নিয়ে গিয়ে আমাকে তার ভাইপো বলে পরিচয় দিয়ে কোনো একটা কাজে আমাকে ঢুকিয়ে নেবার জন্য অনুরোধ জানালো। চেহারা দেখে ওরা আমার বয়স ধরে নিল 17 বছর, তাই আমি কাজ পেয়ে গেলাম মিস্ত্রি সহকারী হিসাবে। আমার বর্তমান কাজটা আমি করছি গত 8 বছরেরও কিছু বেশি দিন ধরে। আমার অতীত জীবন সম্বন্ধে এই আমার যা কিছু বলবার। আমার এখনকার জীবন সম্বন্ধে তোমরা তো এখানে জানো সবাই। টুপি দিয়ে কপালটা মুছে আরতিয়ম একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। সে এখনো আসল কথাটা বলেনি। এই কথাটা বলাই সবচেয়ে কঠিন, কিন্তু অনিবার্য প্রশ্নটা কেউ করে বসার আগেই তাকে সেটা বলতে হবে।
ঘন লোমশ ভুরু দুটো কুঁচকে সে তাই বলে চলল তার নিজের কথা। বিপ্লবের আগুন যখন প্রথম জ্বলে উঠল তখন কেন আমি বলশেভিকদের সঙ্গ দিইনি? তোমাদের সকলেরই এই প্রশ্নটা জিজ্ঞেস করার অধিকার আছে, কিন্তু কি উত্তর দেবার আছে আমার? আর যেই হোক, আমি এখনো বুড়ো হয়ে পড়িনি। আজকের এই দিনটার আগে পর্যন্ত যে আমি এই পথের দিশা পাইনি, এটা কেমন করে হলো? সোজা কথাই বলবো আমি তোমাদের, কারণ আমার গোপন করার কিছু নেই। 1918 যখন জার্মানদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম তখনই আমাদের এই পথে আসা উচিত ছিল, কিন্তু সে সময় আমরা এই পথের দিশা পাইনি। জাহাজি সুকরাই আমাদের কতবার বলেছিল। 1920 আগে আমি কোনোদিন রাইফেল ধরিনি। বিপ্লবের ঝড় যখন থেমে গেল, জারপন্থীদের কৃষ্ণসাগর পার করে তাড়িয়ে দিয়ে ফিরে এলাম আমরা যে যার ঘরে। তারপরে সংসার পাতলাম, ছেলেপুলে হলো, একেবারে জড়িয়ে পড়লাম আমি পরিবার নিয়ে। কিন্তু এখন যখন কমরেড লেনিন মারা যাবার পর পার্টির আহ্বান এসেছে, তখন আমি আমার গোটা জীবনটার দিকে তাকিয়ে দেখতে পেয়েছি কোথায় খুঁত থেকে গেছে। নিজেরা যে শক্তিটুকু অর্জন করেছি, শুধু সেইটুকু রক্ষা করে চলাটাই যথেষ্ট নয়। বিরাট একটা পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাঁড়াতে হবে লেনিনের জায়গায়, যাতে সোভিয়েত শক্তি দাঁড়াতে পারে একটা ইস্পাতের পাহাড়ের মতো। আমাদের সবাইকে বলশেভিক হতে হবে। আমাদেরই পার্টি এটা, নয় কি? মিষ্টি মানুষটি সরলভাবে কিন্তু গভীর আন্তরিকতার সঙ্গে বলে গেল কথাগুলি। এতগুলো কথা এইভাবে একসঙ্গে বলতে সে অনভ্যস্ত, তাই একটু লজ্জাবোধ করছিল আরতিয়ম। কিছু বলার শেষে মনে হলো যেন তার কাঁধ থেকে একটা মস্ত বড় বোঝা নেমে গেছে। শরীরটাকে টান করে খাড়া হয়ে সে দাঁড়িয়ে রইল, যদি কেউ কোনো প্রশ্ন করে তারই অপেক্ষায়। তার বক্তৃতার শেষে যে নিস্তব্ধতা নেমে এসেছিল সেটা ভেঙে দিয়ে সিরাতেনকোর গলা শোনা গেল। কারুর কোনো প্রশ্ন আছে? সভার সবাই একটু নড়ে চড়ে বসলো, কিন্তু প্রথমে কেউ সভাপতির কথায় কোনো সাড়া দিল না। তারপর একজন কয়লা যোগানদার মজুর, সরাসরি সে এই সভায় এসেছে তার ইঞ্জিনের কাছ থেকে, গুবরে পোকার মতো তার সর্বাঙ্গ কালি লেপা, সে দাঁড়িয়ে উঠে শেষ কথা বলে দেবার ভঙ্গিতে বলল, জিজ্ঞেস করার আর কি আছে? আমরা তো সবাই ওকে চিনি। ওকে সভ্যপদ ভুক্তির নির্দেশ ইত্যাদি যাদবার দিয়ে চুকিয়ে ফেল। কামার গিলিয়াকার মুখখানা গরমে আর উত্তেজনায় লাল হয়ে উঠেছে। কর্কশ গলায় চেঁচিয়ে বলল সে, খাঁটি মানুষ এই কমরেডটি, কেটে পড়বার লোক নয়। ওর ওপর ভরসা করতে পারো। ভোট নাও সিরাতেনকো, ভোট নাও। হল ঘরের একেবারে শেষের দিকে যেখানে কমসমাল সভ্যেরা বসেছিল, সেখান থেকে আধা অন্ধকারে অদৃশ্যকে একজন দাঁড়িয়ে উঠে বলল, কমরেড কোচ্চাগিন জোত জমির আয়ের ওপর নির্ভর করে আছে কেন? এবং চাষি হিসেবে নিজের অবস্থার সঙ্গে সে তার শ্রমিক শ্রেণীর মনোভাবকে কিভাবে খাপ খেয়ে নিচ্ছে সেটা একটু খোলসা করে বলুক। এই কথার অসমর্থনে হল ঘরের মধ্যে একটা মৃদু গুঞ্জন উঠল। প্রতিবাদ জানিয়ে একজন বলল, আমাদের মতো সাধারণ মানুষের কথা বুঝতে পারে এমন ভাষায় কথা বলো না কেন? বিদ্যে ফলাবার জায়গা এটা নয়। কিন্তু ততক্ষণে আরতিয়ম জবাব দিতে শুরু করেছে। ঠিক আছে কমরেড, আমি যে ক্ষেত খামারে রোজগারের ওপর খানিকটা নির্ভর করি, সে কথা ঠিকই বলেছে ছেলেটি, কথাটা সত্যি। কিন্তু আমার মজুর শ্রেণীর চেতনার প্রতি আমি বেইমানি করিনি। যাই হোক, আজ থেকে আমি আমার জমি জমার পাট চুকিয়ে দিচ্ছি। রেল কারখানার কাছাকাছি কোনোখানে আমি আমার পরিবারকে সরিয়ে আনবো। এখানেই ভালো হবে। ওই হতভাগা জোত জমি অনেকদিন থেকে আমার গলায় কাঁটা হয়ে আটকে আছে। তার পক্ষে উঁচিয়ে তোলা অসংখ্য হাতের অরণ্য দেখে আরেকবার আরতিয়মের বুকটা কেঁপে উঠল। মাথা উঁচু করে সে এসে বসল তার জায়গায়। হেঁটে আসবার সময় আশ্চর্য রকম হালকা মনে হলো তার দেহখানা। পেছন দিকে সেরতেনকোর ঘোষণা শুনল সে, সর্বসম্মতিক্রমে। সভাপতি মণ্ডলীর টেবিলের পাশে তৃতীয় জন এসে দাঁড়ালো, পলেনতফস্কির ভূতপূর্ব সহকারী জাখার ব্রুজাক। স্বল্পভাষী এই বুড়ো মানুষটি ইদানিং কিছুদিন থেকে নিজেই ইঞ্জিন চালক হিসেবে কাজ করছে। নিজের জীবনভর শ্রম করে যাওয়ার কাহিনী বলার পর বর্তমান সময় পর্যন্ত এসে তার গলার স্বর নেমে গেল। নিচু গলায়, কিন্তু সকলে শুনতে পায় এমন স্বরে বলে চলল সে, আমার ছেলে মেয়েরা যে কাজ শুরু করে গেছে সেটা শেষ করা আমার কর্তব্য। আমি আমার দুঃখ নিয়ে এক কোণে মুখ লুকিয়ে বসে রইব এ তারা নিশ্চয়ই চায়নি। বালিয়া আর সাজি এর জন্য মরেনি। তাদের মৃত্যুতে যে ক্ষতির সৃষ্টি হয়েছে
আমি সেটাকে পূরণ করার চেষ্টা করিনি, কিন্তু এখন আমাদের নেতার মৃত্যু আমাদের চোখ খুলে দিয়েছে। অতীতের জন্য জবাবদিহি করতে বলো না আমায়। আজ থেকে আমাদের জীবন নতুন করে শুরু। দুঃখের স্মৃতিগুলো মনের মধ্যে নাড়া খেয়ে উঠতেই জাখারের মুখখানা মেঘাচ্ছন্ন আর গম্ভীর হয়ে উঠল। কিন্তু পার্টিতে তাকে গ্রহণ করার সপক্ষে যখন ভোট দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো অসংখ্য হাত উঠে এলো ওপর দিকে, উজ্জ্বল হয়ে উঠল তার চোখের দৃষ্টি। চুলে পাক ধরা তার মাথাটা আর নিচের দিকে ঝুঁকে রইল না। পার্টিতে এই নতুন সভ্য পদপ্রার্থীদের বক্তব্য শোনা আর ভোট দেওয়ার ব্যাপারটা অনেক রাত্রি পর্যন্ত চলল। যারা সবচেয়ে ভালো কর্মী, যাদের সবাই ভালোভাবে চেনে এবং যাদের যাদের কর্মজীবনে কোনো খুঁত নেই, শুধু তাদেরই পার্টিতে নেওয়া হলো। লেনিনের মৃত্যু হাজার হাজার শ্রমিককে বলশেভিক করে তুলেছে। নেতা নেই, কিন্তু পার্টির সাধারণ সভ্যদের সারিতে ভাঙন ধরেনি। মাটির গভীরে যে গাছ তার বলিষ্ঠ শিকড় চালিয়েছে, তার মাথাটা কাটা পড়লেও গাছ মারা পড়ে না। চলে মুক্তি সেনা দল, কমরেড লেনিনের আহ্বান, চলে মুক্তি সেনা দল। অতিক্রান্ত প্রান্তর গিরি দুর্গম, পূর্ব সীমান্তে ধায় পল্টন। প্রাইমোরিয়ার শেষ দুর্গে আশ্রয় নিয়েছে দুশ্মন। প্রাইমোরিয়ার শেষ দুর্গে আশ্রয় নিয়েছে দুশ্মন। যুদ্ধ লাঞ্ছিত বিবর্ণ লাল পতাকা মহাগৌরবে ঊর্ধ্বে উঠিন। সদ্য শীত রক্তের রঙে হলো সহস্র গুণ রঙিন। সদ্য শীত রক্তের রঙে হলো সহস্র গুণ রঙিন। নিশ্চিহ্ন হলো শত্রু সৈন্য, যাহার নামে দস্যু বিলীন। প্রশান্ত সাগর তীরে শ্রমিক পতাকায় উদ্দিন। প্রশান্ত সাগর